মেষ লগ্নের মঙ্গল লগ্নপতি শনির সঙ্গে অবশ্যই তার একটা শত্রুতা আছে, কিন্তু এই শনি মেষ লগ্নের যদি তুলায় থাকে তুঙ্গস্থ হয়ে বা মকরে থাকে সক্ষেত্রে, তাহলে দেখুন মকর মানে তার দশম জায়গাটা হচ্ছে টেন্থ লর্ডও শনি, সেই শনি যদি আমার তুঙ্গস্থ থাকে এবং বা মকরে থাকে, তাহলে কিন্তু ওই দশাতে, শনির দশাতে সেই জাতকের আর কিছু খারাপ ভালোর থেকে বড় কথা, সেই সময় তার কর্মজীবন খুব ভালো যাবে, সেই সময় তার কর্মজীবন খুব ভালো যাবে। এর জন্য কোনো প্রতিকার দেওয়ার দরকার নেই, কারণ মেষ লগ্নের ক্ষেত্রে কখনোই আমি স্যাটার্নের রেমেডি দেবো না জেমস স্টোন হিসাবে। একটা খুব খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, অবশ্যই অধ্যাপক কম্পিউটার সায়েন্সের তিনি যখন অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করতে শুরু করেন, তার আগে ডেফিনেটলি পড়াশোনা রপ্ত করার সেই বিষয়টা তো আছেই। তার জায়গাটা সেই আইকিউ লেভেল থেকে যদি আমি ধরি, বা মেধার দিক থেকে, বা ধরুন সার্বিকভাবে অ্যাকসেপ্ট করার দিক থেকে, তো খুব সাধারণ দৃষ্টিভঙ্গিতে এটা বোঝা যায় যে তিনি খুব মেধাবী একজন মানুষ, এবং তিনি যে অ্যাস্ট্রোলজিটা নিয়ে কাজ করবেন তার অন্যান্য সাবজেক্টের প্রতি যে দখলটা আছে, এক্ষেত্রে আশাটা অনেকাংশে স্বাভাবিক, কারণ তার সেই লেভেলটা, আইকিউ লেভেলটা সেই জায়গায় রয়েছে। তিনি সমস্ত কিছু নলেজগুলো, সেটা যত কঠিনই হোক না কেন, অ্যাকসেপ্ট করতে পারবেন। এটা আমাদের তরফ থেকে আমরা একটা খুব মজা করে এটা একটা কোথাও একটা বলতে গেলে, কিন্তু সিরিয়াসলি স্যারকে আমরা এভাবে অ্যানালিসিস করতে পারি, স্যার প্রফেসর ডক্টর বাসু। কিন্তু তিনি যখন অ্যানালাইসিস করতে বসেন, সেখানে এত সহজে বা কোনো কিছু মজার মাধ্যমে হয় না, কিন্তু সেখানে অনেকটা সময় যায়, একটা বিষয় দেখতেই অনেকটা সময় চলে যায়, একের বেশি অনেকগুলো চার্ট দেখে তার ব্যাখ্যা হয়। ধরুন একজন জাতক বা জাতিকা জন্মের সময় যে যে গ্রহ নক্ষত্রে সেই অবস্থান নিয়ে বা যে দশায় তার জন্ম, সেই কালীন একটা তার জন্মকালীন সেই ছক বা চার্ট তার প্রস্তুত হলো, সেই মতো বিচার্য বিষয় তার ভাবি কালটা সম্পর্কে ফলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু সেখানেই কি সীমাবদ্ধ? মানে এটা হতে পারে নাকি যে তার কোনো একটা প্ল্যানেট সেই সময় হয়তো নিচস্থ দেখাচ্ছে, বা কোনো প্ল্যানেট খুব তুঙ্গস্থ অবস্থান করছে তার জন্ম ছকে, কিন্তু সারা জীবনেই কি সেই নিচস্থ বা তুঙ্গস্থ গ্রহের ফলাফলটা তিনি ভোগ করে যেতে পারবেন, ভুগবেন, বা সুখদায়ক হবে তার জন্যে? নাকি তার বাইরেও অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো একজন প্রকৃত জ্ঞানী মানুষ, জ্যোতিষশাস্ত্রে তো বটেই, তিনি অ্যানালিসিস করে দেখিয়ে দিতে পারবেন যে প্রেডিকশনটা হয় সূক্ষ্মাতিসূক্ষ্ম কিসের ভিত্তিতে হয়, সেটা অনেকাংশে নির্ভর করে, এবং বলা ভালো সার্বিকভাবেই নির্ভরশীল সেই সমস্ত দিক ক্যালকুলেশনের উপরে। তো সেই যখন এই অ্যানালিসিসগুলো প্রোগ্রামে করেন, আমাদের মন দিয়ে শুনতে হয়, এবং যার জন্যই আমরা মান্যতা দিয়ে ফেলি যে প্রফেসর ডক্টর বাসু সেই শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি আমাদের জন্য প্রকৃতভাবে একদম অধ্যাপক রূপে, শিক্ষক রূপে ছাত্রদের যেভাবে বুঝিয়ে দেন, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বুঝিয়ে দেওয়ার কাজটা করেন। তো অনেক কথা বলে ফেললাম, তার কথা দিয়ে এই কথাগুলো সারবত্তা আরও বেশি স্থাপিত হবে। তো সেই লক্ষ্যে সরাসরি তাকে স্বাগত জানাতে হবে, এবং আমাদের অপেক্ষার অবসান হবে। হ্যাঁ, আমাদের সকলের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু এই মুহূর্তে স্টুডিওতে, তাকে ওয়েলকাম। নমস্কার। থ্যাংক ইউ। আসলে উদ্দেশ্যটা হলো তো সুখে থাকা বা আনন্দে থাকা। এখন সুখের সঙ্গে সঙ্গে দুঃখ জড়িয়ে আছে, তো সুখে থাকার থেকেও আমরা যদি আনন্দে থাকতে পারি, এই চাহিদাটা থাকে, তাহলে সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। তো এই আনন্দটা পার্মানেন্ট থাকে, সুখ পার্মানেন্ট থাকে না। মানে আনন্দ হচ্ছে, এটা আবার ডিপেন্ড করে ম্যান টু ম্যান, কে কী বিষয়ে আনন্দ পাচ্ছেন। কেউ আধ্যাত্মিক জগতে ডুবে আছেন, কেউ রিসার্চ করছেন তার সাবজেক্ট নিয়ে, কেউ আবার তার বৈষয়িক জীবন নিয়ে, তার সাংসারিক সুখেতে আনন্দে আছেন। তো সেটার থেকে বড় কথা হচ্ছে যে আমাকে এই সুখে বা আনন্দে থাকতে হলে আমাকে জেনে নিতে হবে সঠিক সময়টা।
যে কোন সময়তে আমাকে কি প্ল্যানিং করতে হবে জীবনে। প্ল্যানিংটা খুব দরকার, কারণ আমি গড্ডালিকা শোতে গা ভাসিয়ে দিয়ে সময় যেমন যেমন নিয়ে যাবে তেমন তেমন চলবো, এটা করলে আলটিমেটলি তো কোনো উদ্দেশ্যহীন জীবন করা হয়, যাপন করা হয়। তো এই সময়, অর্থাৎ এই সময়টা ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আমি কোন সময় আমার কি ঘটবে, সেখান থেকে আমরা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এই আলোচনা করি, যেটা জ্যোতিষশাস্ত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গত একটা এপিসোডে এই দশা অন্তর্দশা কী করে ক্যালকুলেট করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে মুখ্য উদ্দেশ্য ছিল যে এই দশা অন্তর্দশা ক্যালকুলেশনের যে শুরুটা চন্দ্রর কিভাবে আমাদের দেখতে হয়, যে চন্দ্র কত ডিগ্রিতে কোন রাশিতে অবস্থান করছে, এবং সেই সময় চন্দ্র সেই সময়তে ওই ডিগ্রিতে আমার কোন নক্ষত্র পড়ছে, এবং সেই নক্ষত্রের কত ডিগ্রি থেকে আমরা টাইমটা কনভার্ট করি, অর্থাৎ কত বছর বা কত মাস সময় নিয়েছে তারপরে একজন জাতক জন্মেছে। এটাকে আমরা বলি ভুক্ত দশা। এবং ভোগ্য দশা মানে বাকি যে সময়টা ওই পার্টিকুলার ওই গ্রহের, যে আমরা বলি টোটাল মহাদশা, বাকি সময়টা তাকে ভোগ করতে হবে। তারপর সিকোয়েন্সিয়ালি পরপর যেভাবে দশা আসে গ্রহের, সেই অনুযায়ী আমরা ডিএপিটা পেয়ে থাকি। এটা গেল আমরা কীভাবে দশা অন্তর্দশা পাই। এখন এইখান থেকে আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যে আমরা যখনই দেখে নিই কোনো একটি জাতকের কোনো একটি গ্রহ খারাপ, তাহলে সঙ্গে সঙ্গে আমরা যদি ডিএপিতে চলে যাই, গিয়ে বলি এই সময়টা জাতকের খারাপ যাবে, এই সময়টা জাতকের ভালো যাবে, সুব্রত এই জায়গাতে চরম ভুল হয়ে যায়। মানে পুরোপুরি মিসগাইড করে দেওয়া হয়। প্রতিকার তো তার জন্য ভুল হয়েই যায়। তো আজকের আলোচনা, আসল আলোচনাটা যে কেনই বলি গোড়ায় গলদ, এই কথাটা কতটা ইম্পর্টেন্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মেষ লগ্নে আমরা জানি শুভগ্রহ কি কি। মেষ লগ্নের শুভগ্রহ আমাদের রবি এবং বৃহস্পতি, ট্রাইন লর্ড, কোণপতি, তার সঙ্গে চন্দ্র কেন্দ্রপতি হিসাবে। তো অশুভ গ্রহ বলতে গেলে আমরা অবশ্যই বলবো শনি, বুধ, শুক্র, এগুলো অশুভ গ্রহ মেষ লগ্নে। এখন মেষ লগ্নের লগ্নপতি মঙ্গল, এই মঙ্গল কিন্তু শুভ বা অশুভ কিছুই বলা হয়নি। তো আমি এখন যখন দেখছি এই জাতকের, যে জাতকের লগ্ন মেষ লগ্ন, আমাকে প্রশ্ন করলে জাতক আমার কর্মজীবনটা এই বছরে এই সময় আমার যখন বয়স হবে 25 থেকে 30 আমার কেমন যাবে, আমি সঙ্গে সঙ্গে দেখলাম এই মেষ লগ্নের এই জাতকের শনি অশুভ গ্রহ। যেই দেখলাম যে আমার শনির দশা চলছে, সঙ্গে সঙ্গে বলে দশা শুরু হচ্ছে হয়তো তার 25 বছর বয়সে, আমি চিন্তা ভাবনা না করে যদি বলে দিই এই সময় তোমার প্রচুর ডিস্টার্ব হবে, এই সময়তে তোমার কিন্তু কিছু করতে পারবে না, প্রচুর স্ট্রাগল করতে হবে না, যদি সেই শনি সক্ষেত্রে বা তুঙ্গস্থ থাকে, অর্থাৎ এই মেষ লগ্নের মঙ্গল লগ্নপতি শনির সঙ্গে অবশ্যই তার একটা শত্রুতা আছে, কিন্তু এই শনি মেষ লগ্নের যদি তুলায় থাকে তুঙ্গস্থ হয়ে বা মকরে থাকে সক্ষেত্রে, তাহলে দেখুন মকর মানে তার দশম জায়গাটা হচ্ছে টেন্থ লর্ডও শনি, সেই শনি যদি আমার তুঙ্গস্থ থাকে এবং বা মকরে থাকে, তাহলে কিন্তু ওই দশাতে, শনির দশাতে সেই জাতকের আর কিছু খারাপ ভালোর থেকে বড় কথা, সেই সময় তার কর্মজীবন খুব ভালো যাবে, এর জন্য কোনো প্রতিকার দেওয়ার দরকার নেই। কারণ মেষ লগ্নের ক্ষেত্রে কখনোই আমি স্যাটার্নের রেমেডি দেবো না জেমস্টোন হিসাবে বা রেড বুক রেমেডি হিসাবে। আমি যেটা করে থাকি, অশুভ গ্রহের অশুভত্ব কমানোর জন্য তখন তাকে একটা রেড বুক রেমেডি দেওয়া যায়। হ্যাঁ, তো সেইখানেও আর রেড বুক রেমেডি দরকার পড়বে না কর্মজীবন নিয়ে। তাহলে এইখানে আমি তো দশা অন্তর যখন দেখবো, যদি দেখি তার শনি এই সময় চলছে, তাহলে তাকে কিন্তু বলবো তোমার এই সময়টা কোনো রেমেডি দরকার নেই, এই সময়টা খুব ভালো যাবে। বা মঙ্গল যদি দেখি মঙ্গল অক্ষেত্রে আছে, তার মেষে অবস্থান করছে, বা সেই মঙ্গল বৃশ্চিকে আছে,
তাহলে সঙ্গে সঙ্গে তার কিন্তু আমি দেখবো 7th বা মেষ লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি মঙ্গল, তাহলে সেই সময় আমি এদিকে প্রশ্ন করে যে আমার মামলা মোকদ্দমা চলছে প্রপার্টির ব্যাপারে, আমি এই ব্যাপারে কি কোনো রকম অসুবিধায় পড়বো? বরং আমি উল্টো বলবো, তার যদি দশান্তর চলে সেই সময় যখন প্রশ্নটা করলো আমাকে, এই সময়টা দেখবেন আমার এই কেস চলছে, আমার এই পুরনো বাড়ি বিক্রি করতে প্রমোটার দখল করে নিয়েছে, আমি কেস করেছি, এই নিয়ে আমি জিতবো না হারবো। যদি দেখি তার বৃশ্চিকে মঙ্গল আছে, বা আবার বলি মকরে মঙ্গল তুঙ্গ, মকরে মঙ্গল আছে, তাহলে আমি বলবো সেই সময় যদি তার মঙ্গলের দশা পাই আমি, তাহলে বলবো অবশ্যই ইউ উইল গেট ভিক্টরি, আপনি মামলা জিতবেন। তাকে আমাকে ওই লাখ লাখ টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে পলা পড়ানোর কোনো দরকার নেই। স্যার এই জায়গায় ছোট্ট করে জানবো, এই যে মাঝে মধ্যে বক্রি হওয়ার এক একটা গ্রহের এটা আসে, হ্যাঁ, সেই দশা অন্তর্দশার মধ্যেই আবার এই বক্রি মানে কনজয়েন্ট হয়ে যাওয়ার এফেক্টটা কিভাবে? হ্যাঁ, রবি চন্দ্র ছাড়া সব গ্রহই আমাদের বক্রি থাকে। বক্রি যখন হয় তখন জেনারেলি কি হয়, সেই কোন গ্রহটা বক্রি এবং সেই গ্রহটা সেই লগ্ন সাপেক্ষে শুভ না অশুভ, যদি অশুভ হয়, সে যদি অশুভ স্থানে থাকে তাহলে তার সে যে ভাবপতি সেই ভাবের জন্য ডিস্টারবেন্সটা অ্যাক্সেলারেট করবে সাধারণভাবে, নাও করতে পারে, নাও করতে পারে। তার শনি যদি তার কোনো ক্ষেত্রে, যেমন রবি, আমি বৃহস্পতি যদি মেষ লগ্নের ক্ষেত্রে বলি, বৃহস্পতি বক্রি, আমি দেখলাম বক্রস্থ অবস্থায় তাকে হয়তো তার রেট্রোগ্রেড, সেই ক্ষেত্রে বৃহস্পতি কোন ভাবে আছে আমি দেখে নিলাম, সেই ভাবটার ফল দেরিতে পাবে। তাকে যদি রেমেডি দিতে হয়, যদি দেখি তার ক্ষেত্রে রেমেডির দরকার আছে, তাহলে রেমেডি দিলে, অর্থাৎ সেক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার করলে উপকার হবে। কিন্তু যার ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ যে লগ্নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ট্রানজিশনে গোচরে এখন আমার বৃহস্পতি অবস্থায় থাকে না কেন, বা অন্যান্য অশুভ গ্রহ যাই প্রবলেম মানে আমি করতে রিকভার করতে সঙ্গে সঙ্গে প্রোগ্রেস দিয়ে দিলাম, তা কিন্তু নয়। বৃহস্পতি অশুভ গ্রহ হলেও আমি দিতে পারবো না, কারণ যেহেতু অশুভ গ্রহ, এবং অশুভ গ্রহ হলে সে যদি লগ্ন ছকে বা ভাব চাটেতে ভালো ফল দেয় বা ভালোভাবে থাকে, তাহলে তার সেক্ষেত্রে ভালো ফল সে পাবে। তার জন্যে আমি বৃথা রেমেডি দিলে বৃহস্পতিকে পাওয়ার আপ করলে হিতে বিপরীত হবে, অর্থাৎ ক্ষতি হবে। তো এইভাবে বিভিন্ন সময়তে আমরা দেখি যে সেই ভাবটা, সেই ভাবে সেই গ্রহটা, সেটা সে শুভ হোক অশুভ হোক কোন ভাবে আছে, তার কি অবস্থা, সক্ষেত্রে আছে না তুঙ্গ অবস্থায় আছে, এবং সেই সময় তার আমরা ডিএপি যদি ক্যালকুলেট করি, তাহলে সেই ভাবটা আমরা দেখবো সেই সময় ভালোভাবে ট্রিগার করবে বা খারাপভাবে ট্রিগার করবে। উল্টো সত্যি, যদি উল্টো হয়, যদি খারাপ হয়, তাহলে সে খারাপ ফল পাবে, এটা একদম পরিষ্কার কথা। তাতে যদি আমরা ভালো গ্রহের দৃষ্টি যেখানে ওখানে পড়ে, সেক্ষেত্রে ভালো গ্রহ শুভ গ্রহ যদি আমরা পাওয়ার আপ করতে পারি, তাহলে কিছুটা লাঘব হয় কষ্টে। এবং এই দশান্তদশা দেখাকালীন D1 ছাড়াও আমরা দেখবো পার্টিকুলার সেই করসপন্ডিং চার্টটা, যে চার্টটা সেই ভাবের জন্য রেসপন্সিবল, যদি কর্ম D10 এতে ধরুন বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের জন্য শনি শুভ অশুভ কিছু বলা নেই, কিন্তু তার যদি দেখা যায় D10 এতে শনি তুঙ্গ বা লগ্নে আছে, তাহলে সে শনির দশা অন্তদশায় খুব ভালো কাজ করবে, সে তার চরম উন্নতি হবে, ড্রাস্টিক উন্নতি হবে, আমি দেখেছি এরকম। তো এইভাবে সূক্ষ্ম বিচার করার পরে আমরা টাইমটা বলতে পারি যে এই সময় আপনার এটা হবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই ইম্পর্টেন্ট কাজটি তো উনি করে চলেন, আর যার জন্যই বোধহয় আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, সাধারণ মানুষ সেই গ্যারান্টিটা পেয়ে যান তার রেমিডিয়াল প্রসেসের ক্ষেত্রে, কারণ তিনি নিজে আগে শিওর হন যে এতটাই নিশ্চিত হয়ে তবে আমি একটা রেমিডি সাজেস্ট করব বা এই মতামতটা আমি দেব। তার জন্য তাকে এতগুলো বিষয় মাথায় রেখে এই ক্যালকুলেশনের পরে প্রেডিকশনে আসতে হয়, এবং সেই জন্যই বোধহয় আরও বেশি করে ISOর মতো প্রতিষ্ঠান তাকে সার্টিফাই করেন, স্বীকৃত করেন, দেশ বিদেশের বিভিন্ন স্বীকৃতির পাশাপাশি। এই ক্ষেত্রে একটুকু শুধু স্মরণ করিয়ে দেব যে যারা স্যারের সঙ্গে যোগাযোগ করতে চান, টিভি স্ক্রিন থেকে মোবাইল নাম্বার আশা রাখি লিখে রেখেছেন, স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, কিন্তু যা করবেন একটু বিফোর টাইমে এবং হাতে সময় নিয়ে। স্যারের ওয়েটা কিন্তু একটু হলেও আলাদা, সে আলাদা হয়েই আজকে সকলের জন্য কাজ করে চলেছে, এটা তো বলাই বাহুল্য। আর বলাই বাহুল্য, সময় কিন্তু শেষ, দেখতে দেখতে সময় চলে গেল। প্রতিদিন তো দেখা হয়, কাজেই আগামীতেও দেখা হবে। আজকে বিদায়, ভালো থাকুন, নমস্কার।